আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো, আমাদের সাথে অনলাইন ক্লাসে আছো। আমরা সেই প্রত্যাশা করি। সরকারি হরগঙ্গা কলেজের মুন্সিগঞ্জের পক্ষ থেকে আমি তোমাদের আজকে স্বাগত জানাচ্ছি। আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক নির্দেশনায় তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসে আছি। আজকে আমি তোমাদের সাথে আমাদের ম্যানেজমেন্টের অনার্স থার্ড ইয়ারের 3টা ম্যাথমেটিক্যাল কোর্স, একটা কোর্স নিয়ে আজকে আলোচনা করব। সেই কোর্সটার নাম হচ্ছে, একটু বোর্ডে আমি লিখে রাখছি, একটু দেখো, বিজনেস স্ট্যাটিস্টিক্স। সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ার, এবং এই থার্ড ইয়ারের এই আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা MBA-তে আছে। আমাদের যারা MBA-তে অধ্যয়নরত আছো সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব আমি, মোহাম্মদ খালেদুল হাসান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের অনার্স থার্ড ইয়ার শুরু করার আগেই ক্লাস বন্ধ হয়ে গেছে। এই জন্যে আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রথম চ্যাপ্টার, যেটা বেসিক আলোচনা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা করার আগে আমাদের কিছু এই অঙ্কের কিছু মূল বিষয়, রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হবে, যেটা না জানলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আমরা বুঝতে পারবো না। তাহলে আজকে আমরা যেই টপিক্সটা, যেই চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে 2টা ইয়ারের জন্য, অনার্স থার্ড ইয়ার এবং MBA অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব, অ্যারেঞ্জিং ডাটা অ্যান্ড প্লটস। আমি তোমাদের সুবিধার্থে একটা ম্যাথ বোর্ডে উঠায় রাখছি, সেটা আলোচনা করার আগে আমি এটা নিয়ম কানুনগুলি একটু আলোচনা করব। সেটা হচ্ছে অ্যারেঞ্জিং ডাটা অ্যান্ড প্লট, মানে প্রথম চ্যাপ্টার অনার্স থার্ড ইয়ার। আর MBA-তে যে কোর্সটা আছে সেটা হচ্ছে বিজনেস রিসার্চ। বিজনেস রিসার্চের 6ষ্ঠ অধ্যায়তে আমার এই চ্যাপ্টারটা আছে। আজকের লেকচারটা 2টা স্টুডেন্টের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আমার এই চ্যাপ্টারের কী কী ম্যাথ আছে সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি, এখানে এই চ্যাপ্টারের 4টা ম্যাথ আছে। একটু দেখি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে গণসংখ্যা নিবেশন। আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে শিক্ষার্থীবৃন্দ খুব খেয়াল করো, এটাকে বলা হয় এক চলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। আর বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে বলা হয় দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। এটার আরেকটা মজার বিষয় হচ্ছে, পরীক্ষায় অনেক সময় এটার নাম হুবহু এটা আসে না, এটার নামটা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু স্টুডেন্টস একটু কনফিউজড হয়ে যায়। এটার আরেকটা নাম হচ্ছে টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। 3 নাম্বার হচ্ছে স্টিম অ্যান্ড লিভ ডিসপ্লে, এটাকে আরেকটা বলা হয় শাখা ও পত্র সমাবেশ। 4 নাম্বার হচ্ছে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম, যেটাকে বলা হয় বৃত্তাকার চিত্র। তাহলে আর এটা একটা বড় চ্যাপ্টার, 5ম ধাপে আছে, সেটা হচ্ছে গ্রাফ। অনেকগুলি গ্রাফ আছে, যেটা হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, অজিব, এবং অজিব রিলেটেড আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে। তাহলে আমরা প্রথম ক্লাসে এত বেশি তোমাদের ভয় দেখানোর সুযোগ নাই। আমরা এই চ্যাপ্টারগুলিতে 4টা ম্যাথ এবং কিছু গ্রাফ থাকে। তাহলে আমরা আজকে যেটা শুরু করব, প্রথম চ্যাপ্টারের প্রথম নিয়মটা আমরা শুরু করবো। একটু দেখি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এবং যেহেতু আমার এই ক্লাসটা ম্যাথমেটিক্যাল টার্মস, তোমরা আমার এই ক্লাসের সাথে প্রয়োজনীয় খাতা এবং কলম নিয়ে এটা নোট করো। আর অনলাইন ক্লাসে যেহেতু আমি আপলোড করব, তোমরা হয়তো রেকর্ড হওয়ার পরে তুমি দেখতে পারো। তবে এর আগের যে ক্লাসটা ছিল সেটা অনার্স সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার, ওই ক্লাসটা নেওয়ার পরে অনেকেই আমাকে বলছো স্যার থার্ড ইয়ার ক্লাসের আয়োজন করার জন্য। এই জন্য আজকে থার্ড ইয়ার ক্লাস পর্যায়ক্রমে সব ইয়ার নিয়ে আমরা থাকবো। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গণসংখ্যা নিবেশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটার পড়ার আগে বা অঙ্ক করা শুরু করার আগে আমাকে একটু জানতে হবে, স্যার এটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে অঙ্ক করতে হয়। প্রথমে যেটা আমরা শিখব, রেঞ্জ বা পরিসর। রেঞ্জ বা পরিসর, এটা বাংলায় বলা হয় পরিসর। এটা কি জিনিস আমরা এটা নোট করে লিখতে পারো।
একটা পর্যবেক্ষণের একটা অবজারভেশনের সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের পার্থক্যকে রেঞ্জ বলা হয়। আমি খুব সহজ ভাষায় বলবো, বইয়ে কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপন করা নাই। যদি এটা একটা পর্যবেক্ষণ ধরি বা একটা অবজারভেশন ধরি, সেই অবজারভেশনের সবচেয়ে ছোট মান এবং বড় মানের, ছোট মানকে বলা এলভি মানে লোয়েস্ট ভ্যালু, আর বড় মানকে বলা হয় হাইয়েস্ট ভ্যালু মানে সর্বোচ্চ মান। তাহলে একটা পর্যবেক্ষণে সবচেয়ে ছোট মান এবং বড় মানের পার্থক্যকে আমরা রেঞ্জ বা পরিসর বলবো, যেটা আমার ম্যাথমেটিক্সে এইটাতে আমার প্রয়োজন হবে। তাহলে দ্বিতীয় ধাপে যেটা আমরা একটা শিখবো স্যার, ফ্রিকোয়েন্সি কী জিনিস, গণসংখ্যা। ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যা। এটা একটু লেখো তোমরা সবাই। কোনো নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত পর্যবেক্ষণের সংখ্যাকে উক্ত শ্রেণীর গণসংখ্যা বলা হয়। তার মানে এই যে একটা অবজারভেশন, ওটা নির্দিষ্ট শ্রেণী আছে, এখানে যতগুলো নাম্বার অফ আইটেমস বা পদ সংখ্যা বা চলক সংখ্যা বা তথ্য সারিমালা, এখানে কিন্তু এই অঙ্কের প্রয়োজনে অ্যান্ডটা আমার খুব প্রয়োজন। অ্যান মানে হচ্ছে, আমি শিক্ষার্থীবৃন্দ আমি লিখবো না, আমি একটু বলি তোমরা লিখো। অ্যান মানে হচ্ছে নাম্বার অফ আইটেমস, বাংলায় বলা হয় তথ্য সারিমালা, চলক সংখ্যা বা পদ সংখ্যা। হাউ মেনি ডিজিটস অফ ইউর ম্যাথস, এই ম্যাথে কয়টা সংখ্যা আছে সেটাকে বলা হয় মানে আমরা দেখতেছি রো অ্যান্ড কলাম অনুযায়ী আছে 3টা, রো অনুযায়ী কয়টা আছে একটু দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 30টা। তার মানে এখানে অ্যান হচ্ছে 30, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 30টা। তার মানে আমরা কি শিখলাম, একটা নির্দিষ্ট শ্রেণীতে যতগুলি সংখ্যা আছে, যতগুলো ডিজিট আছে, সেগুলিকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। এগুলি মানুষের সংখ্যা হতে পারে, চাকরিজীবীর সংখ্যা হতে পারে, শিক্ষার্থীর সংখ্যা হতে পারে, অথবা পদ সংখ্যা হতে পারে। তৃতীয় নাম্বার যেটা আমরা একটু দরকার, সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণীব্যাপ্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খুব মজার বিষয়, এই স্টেটে ক্লাস ইন্টারভ্যালকে সংক্ষিপ্ত বলা হয় সি। এবং সবচেয়ে আরও একটি মজার বিষয় আমাদের জানা প্রয়োজন, প্রথম 3টা চ্যাপ্টারের ম্যাথগুলি খুব সহজে যদি তুমি আয়ত্ত করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমার আজকের লেকচারটা খুবই উপযোগী এবং এগুলি তোমাদের জানা প্রয়োজন। এগুলি বইয়ে এইভাবে সহজ ভাষায় নাই, যেহেতু আমরা শিক্ষক পড়াইতে আমরা এগুলি আয়ত্ত করে ফেলছি। একটু দেখো, ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে শ্রেণীব্যাপ্তি, কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর এলভি বা মানে নিম্নমান এবং সর্বোচ্চ মানের ব্যবধান বা পার্থক্যকে আমরা শ্রেণীব্যাপ্তি বলি। এই নির্দিষ্ট মানে এই যে অবজারভেশনের মধ্যে আমরা ফাইন্ড আউট করব এলভি কত এবং এসবি কত। আবারও বলি, এলভি মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু আর এসবি মানে হচ্ছে হায়েস্ট ভ্যালু। তাহলে এই দুইটার বিয়োগফল এখানে আমরা একটু দেখতেছি, একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্ভবত এই 69 হচ্ছে এখানে হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 16। তাহলে এই দুইটা থেকে আমরা যে বিয়োগ করব সেটাকে বলা হয় রেঞ্জ, আর এই দুইটার ব্যবধানকে, শ্রেণী ব্যবধানের পার্থক্যকে বলা হয় ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমি অঙ্ক শুরু করার আগে এই 3টা বিষয় শিখলাম এবং পরবর্তী বিষয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল গঠন করার প্রক্রিয়া এবং এই ক্লাস ইন্টারভ্যাল গঠন করার পদ্ধতিগুলি আমরা খুব ভালোভাবে বুঝবো। ক্লাস ইন্টারভ্যাল দুইভাবে গঠন করা যায় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো। নাম্বার 1 হচ্ছে ইনক্লুসিভ মেথড। নাম্বার 1 হচ্ছে ইনক্লুসিভ মেথড। আমি এটা সংজ্ঞাটা বলবো, তোমরা একটু খাতায় নোট করবা বা তোমরা পরবর্তীতে এটা একটু আমার রেকর্ডেড ক্লাস থেকে তোমরা এটা আয়ত্ত করে নিবা। ইনক্লুসিভ মেথড আর এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও রিপিট করতেছি, এই দুইটা রুলস, এই দুইটা মেথড তোমাকে খুব ভালো ধারণা থাকতে হবে, কারণ প্রথম 3টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে চাও, এই দুইটা নিয়ম তোমাকে ফলো করতে হবে এবং এই দুইটা রুলস না চিনলে তুমি এই চ্যাপ্টারে কোনো গ্রাফ পারবে না এবং পরবর্তী চ্যাপ্টারগুলো এগুলো তুমি অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তাহলে স্যার আমরা একটু খুব খেয়াল করব ইনক্লুসিভ মেথড কাকে বলা হয়, ইনক্লুসিভ মেথড এবং এক্সক্লুসিভ মেথড কীভাবে আমরা পরীক্ষা হলে চিনব। ইনক্লুসিভ মেথড তোমরা একটু খাতায় লিখো, আমি একটা এক্সাম্পল দিই, সংজ্ঞাটা আমি বলবো, তোমরা একটু লিখবে। তাহলে ইনক্লুসিভ মেথডের বাংলা ভার্সন বা বাংলা অর্থ হচ্ছে
কি অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এক্সক্লুসিভ মানে হচ্ছে বহির্ভূত পদ্ধতিতে। ইনক্লুসিভ মেথড কি, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা, আমি আবার বলি, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর অসমান, অর্থাৎ সমান নয়, তখন তাকে আমরা এটাকে ইনক্লুসিভ মেথড বলবো। খুব সহজ ভাষা। আবার বলি, আমি এটাতে চিহ্নিত করে বুঝিয়ে দেবো তোমাকে, একটু লেখো, সংজ্ঞাটা লিখে রাখো। যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর অসমান, অর্থাৎ সমান না হলেই তখন তাকে আমরা ইনক্লুসিভ মেথড বলা হয়। যদি যেমন এই যে আমরা তিনটা ধাপ আছে, এইটা থেকে যদি ধরি, এইটাকে বলা হয় এলবি মানে লোয়েস্ট ভ্যালু, এটাকে বলা হয় এসবি হাইয়েস্ট ভ্যালু। তাহলে এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 19। তাহলে আমি কি বলছি, যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর অসমান। এই যে দেখো, এই অ্যারো চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিলাম। তার মানে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা 19 ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 20, এর দুইটা অসমান হইলেই তখন তাকে আমরা ইনক্লুসিভ মেথড বা অন্তর্ভুক্ত পদ্ধতি বলা। পরের শ্রেণীটাতে যাই, 29 আর 30, দেখছো? তাহলে এইটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তাহলে তোমরা একটু খাতায় লিখতে পারো, সংজ্ঞাটা আমি যেভাবে বলছি লিখবা, আর এক্সাম্পল হিসেবে লিখবা। এই এই উদাহরণটা তুমি খাতায় উঠে রাখবা। তাহলে আমরা চিনলাম যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর সমান, অর্থাৎ সমান নয়, তখন তাকে আমরা ইনক্লুসিভ মেথড বলা হয়। এবার চলে যে আমরা এক্সক্লুসিভ মেথড কাকে বলা হয়। শিক্ষার্থীবৃন্দ একটু দেখো, একই এক্সাম্পল আমি দেখাবো তোমাদের সুবিধার্থে, তাহলে তোমরা চিনতে সুবিধা হবে। এক্সক্লুসিভ মেথড হচ্ছে বহির্ভূত পদ্ধতি। যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর সমান হয়, অর্থাৎ সমান থাকবে, তখন তাকে আমরা এক্সক্লুসিভ মেথড বা বহির্ভূত পদ্ধতি বলা হয়। যেমন এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 20, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20, এই দুইটা পরস্পর সমান, তখন আমরা এক্সক্লুসিভ মেথড বলবো। তার মানে এই দুইটা হচ্ছে, এগুলো হচ্ছে অসমান, ইনক্লুসিভ সমান, তাহলে এক্সক্লুসিভ। আমরা খুব সহজভাবে খুব দ্রুত আমরা দুইটা নিয়ম শিখলাম। তাহলে ইনক্লুসিভ মেথড কি, অসমান, এক্সক্লুসিভ মেথড সমান। তবে শিক্ষার্থী বন্ধু একটা জিনিস খেয়াল করবা, আমরা যে কাজটা করব অঙ্ক করার সুবিধাতে যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে, তাহলে আমরা এক্সক্লুসিভ মেথডে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশন বা টালির অঙ্কগুলি করব। কারণ কি, খুব খেয়াল করবো, আমি আমার ম্যানেজমেন্ট স্টুডেন্টে সহজভাবে এটা বলে দিই, মনে রাখবা, এক্সক্লুসিভ মেথড খুব দ্রুত করা যায়, হিসাব করার সুবিধার্থে দ্রুত অঙ্ক করা যায় এবং অঙ্ক কোনো ভুল হয় না, কারণ এগুলি সব সমান, খুব দ্রুত ম্যাথ করা যায়। ইনক্লুসিভ মেথডে আমরা টিচাররাই করতে গেলে খুব সতর্ক থাকতে হয়, কারণ হচ্ছে এটা অসমান থাকতে হবে, অসমান করতে গেলে একটু সময় লাগে, কম্পারেটিভলি একটু সময় লাগে, এই কৌশলটা মাথায় রাখবা। তাহলে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। পরবর্তী জিনিসে যেটা শিখবো, আমি বলবো তোমরা একটু লিখবে, হ্যাঁ, সেটা হচ্ছে একটা শ্রেণীতে ক্লাস ইন্টারভ্যাল কত আছে তা জানতে হলে নিম্নলিখিত পয়েন্টগুলি লক্ষ্য রাখতে হবে। এটা নোট লিখে রাখতে পারো অঙ্ক করার সুবিধার্থে। আবারও বলি, কোনো একটি শ্রেণীতে ক্লাস ইন্টারভ্যাল মানে সি কত আছে তা জানতে হলে নিম্নলিখিত পয়েন্ট দুটি লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে লিখতে পারো ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে। এটা কিন্তু বইয়ে, কিন্তু এইভাবে কোনো বাংলা বইয়ে, কোনো আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী যে বইগুলি আছে বাজারে, কোনো বইয়ে এই রুলসগুলি এইভাবে দেওয়া নাই। তাহলে আমরা শিখবো এই যে এখানে তোমরা একটু খেয়াল করো, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি সি এখানে কত আছে, এখানে সি কত আছে, আমার অনেক স্টুডেন্ট বলবো স্যার সি মানে ব্যবধান, ক্লাস ইন্টারভ্যাল এখানে আছে 9, এখানে আছে 10, না এখানেও 10 আছে, এখানেও 10 আছে। স্যার কীভাবে, দুইটা তো দুই রকম চেহারা, আপনি কীভাবে আমি বুঝবো পরীক্ষার হলে যে দুইটাতেই 10 আছে? সেই রুলসটা জানতে হলে একটা রুলস খাতা লিখে ফেলো। সেটা হচ্ছে ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে এলভি এবং এসবি দুটোকেই গণনা করতে হয়। আমি আবার বলি, বোথ উইল বি কাউন্টেড। ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে এই যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটোকেই গণনা করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা গণি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তাহলে 10। তাহলে এটা নিয়ম হচ্ছে, যদি ইনক্লুসিভ মেথডের এই গ্যাপটা বা ক্লাস ইন্টারভ্যালে কত আছে তা জানতে হলে দুটোকেই তোমার গণতে হবে, দুটোকেই গণলে তুমি 10 পাবা। এটা নিয়ম, বাই ডেফিনেশন, রুলস, ম্যাথের রুলস।
তাহলে আমরা শিখলাম তুমি এইভাবে প্রত্যেকটা গণো, এখানে কিন্তু ব্যবধান 10 আছে, কখনো 9 নেই। কেন? তোমাকে যদি কেউ জানতে চায় যে স্যার এটা কীভাবে 9 আছে বা কীভাবে 10 আছে, তখন তুমি ব্যাখ্যা দিবা ইনক্লুসিভ মেথডের গ্যাপটা বা সিটা জানতে হলে দুটোকেই গণে তারপরে আমাকে বের করতে হবে কত আছে এখানে। সেক্ষেত্রে এখানে আমি ব্যাখ্যা দিলাম 10। চলো এবার আমরা দেখি এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে সিটা কত আছে। এটার ব্যবধান বের করার আগে এটা একটা রুলস আছে, সেটা হচ্ছে এলবি উইল বি কাউন্টেড, এসবি উইল নট বি কাউন্টেড। কারণ এলবি মানে নিম্ন সীমাকে গণনা করা যাবে, উচ্চ সীমাকে গণনা করা যাবে না। তাহলে আবার বলি, এক্সক্লুসিভ মেথডের গ্যাপটা কত আছে তা জানতে হলে আমাকে নিম্ন সীমাকে, লোয়েস্ট ভ্যালুকে গণনা করতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এখানে 19 পর্যন্ত আছে, এটা খুব খেয়াল করতে হবে। টালি যখন আমরা করব এখানে 19 পর্যন্ত আছে, 20 এই সারিতে নাই, 20 থাকবে পরবর্তী সারিতে। এটা নিয়ম, স্টুডেন্ট একটু খেয়াল করো তোমরা। 10 থেকে 19 পর্যন্ত আছে, 20 এখানে নেই, 20 হবে পরবর্তী। আবার এখানে কিন্তু 29 পর্যন্ত আছে, এখানে আছে 39 পর্যন্ত। এটা খুব টালি অঙ্কর ক্ষেত্রে এই রুলসটা তোমাকে 100% মেনে অঙ্ক করতে হবে, নাহলে তুমি অঙ্ক পারবা না, ভুল হয়ে যাবে। তাহলে আমরা যে রুলসটা শিখলাম সেটা অনুযায়ী আমরা এখন অঙ্ক চলে যাব। আর আমি বলতে চাচ্ছি না, বাকিটা অঙ্কের ম্যাথে যখন আমরা ঢুকবো তখন আমরা দেবো। তাহলে আমরা শুরু করে দিতে পারি কীরকম, যে মোটামুটি টার্মস কন্ডিশন শেখা হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখো স্টুডেন্টস, আমি এই অঙ্কের প্রয়োজনে দ্রুত অঙ্ক করার জন্য একটা অঙ্ক আমি বোর্ডে উঠায় রাখছি। সেটা হচ্ছে কী লিখছি আমি, দেখো অ্যারেঞ্জিং ডাটা অ্যান্ড প্লট, প্রথম চ্যাপ্টার। আমি আবার বলি, অনার্স থার্ড ইয়ারের প্রথম চ্যাপ্টার। আর এমবিএর অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টারটা আছে। তবে মজার বিষয় হচ্ছে এমবিএ যারা অধ্যয়ন করতেছো, তারা অনার্স থার্ড ইয়ার এই চ্যাপ্টারটা পড়ছো, তাদের জন্য এটা রিভিশন হয়ে যাবে। এবং অঙ্ক কিন্তু এমবিএতে গত বছরের আগের বছর এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসছে, সো তোমরাও ফলো করো। তাহলে কী লিখছি স্যার, এটা দেখো, ফ্রম এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ সুইটেবল ক্লাস ইন্টারভেল ফর দ্য ফলোয়িং ডাটা। মানে সুইটেবল ক্লাস ইন্টারভেল, উপযুক্ত শ্রেণীবৃত্তি নিয়ে নিম্নের তথ্য থেকে একটি গণসংখ্যা নির্বাচন করো। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে হচ্ছে এই অঙ্কের মধ্যে ফাইন্ড আউট করতে হবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত। তাহলে আমরা দেখতেছি, আমরা অঙ্ক শুরু করে দিলাম। প্রথমে এই অঙ্ক করার আগে আমাকে একটু লিখতে হবে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে কি, আমরা এটা লিখব, রেঞ্জের সূত্র হচ্ছে হায়েস্ট ভ্যালু আর হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তাহলে হায়েস্ট ভ্যালু এখানে আমরা দেখতেছি সবগুলোতে খুঁজে দেখবা, এর মধ্যে আছে 69, আর হচ্ছে লোয়েস্ট ভ্যালু আছে 16। বিয়োগ দিলে আমরা কত পাবো, 53। তাহলে এই অঙ্কের প্রথম ধাপে আমার যে করণীয় বিষয় হচ্ছে রেঞ্জ বা পরিসর বিয়োগ করবা। সেটা হচ্ছে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ দিলে আমরা রেঞ্জ পাবো। এইবার আমরা একটা ফর্মুলা ইউজ করবো, যেটা দিয়ে আমরা ক্লাস ইন্টারভ্যালটা নির্ণয় করবো। একটু লিখতে পারো, অ্যাকর্ডিং টু শিক্ষার্থীর মধ্যে আমি কি লিখছি, অ্যাকর্ডিং টু স্ট্রাগেস রুলস। স্ট্রাগেস একজন পরিসংখ্যানবিদ, ওনার একটা ফর্মুলা আছে, নাম কি, ক্লাস ইন্টারভ্যাল, মানে সি। ক্লাস ইন্টারভ্যাল সংক্ষিপ্ত বলবো আমরা সি। সূত্রটা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই সূত্রের 1 + 3 log n, এবং এটার মাঝখানে 3-এর পর একটা দশমিক দিতে হয়, এটা ফর্মুলা। তাহলে আমরা রেঞ্জের মানটা বসিয়ে ফেলি 53, সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। লগ মানে হচ্ছে সূত্রের লগ। এনটা কি, আমি আবার বলি, অঙ্ক শুরু করা কিন্তু আমি আলোচনা করছিলাম, এন মানে হচ্ছে নাম্বার অফ আইটেমস, মানে পদ সংখ্যা, মানে তথ্য সারিমালা। সেক্ষেত্রে এনটাকে আমরা দেখব এখানে কতগুলো ডিজিট আছে। তাহলে আমরা দেখতেছি 3 এখানে 30টা ডিজিট আছে। এন মানে হচ্ছে নাম্বার অফ আইটেমস, মানে পদ সংখ্যা বা তথ্য সারিমালা। সেক্ষেত্রে আমরা এটার ক্যালকুলেশন করে ফেলবো। লগের বাটন চাপ দিবে 30, এটা হচ্ছে 1. আমরা দশমিকের পরে 4টা গণ নেব। এবার বদমাসের ফর্মুলার রুলস অনুযায়ী সেটা করব। 5.9069, এটা অনেক স্টুডেন্টস একবারে করে ফেলে। 8.97 আসছে, 8.97। এখন স্ট্রাগেস রুলসের ফর্মুলা অনুযায়ী আমি ক্লাস ইন্টারভ্যাল যেটা আসছে, সে প্রাপ্ত ফলাফলটি খুব খেয়াল করবে। প্রাপ্ত ফলাফলটির আশেপাশে একটি পূর্ণ সংখ্যাকে শ্রেণীবৃত্তি ধরতে হয় বাই ডেফিনেশন। তাহলে আসছে 9, এর আশেপাশে পূর্ণ সংখ্যা 9-এর আসে, এটা রাউন্ড ফিগার বলো,
রাউন্ড ফিগার হচ্ছে কিন্তু 10। তো নিয়ম হচ্ছে যে প্রাপ্ত ফলাফলটি আসবে তার ধারে আশেপাশে, মানে 9-এর আশেপাশে একটাকে হিসাব করার সুবিধার্থে, দ্রুত অঙ্ক করার সুবিধার্থে একটা পূর্ণ সংখ্যাকে শ্রেণীবিভক্তি ধরতে হয়। এই জন্যে নিচে কমেন্টস করে লিখবো আমরা, লেট দ্য সুইটেবল ক্লাস ইন্টারভেল ইস, আমরা যেহেতু 9 আসছে তাহলে আমরা 10 ধরে নিব। তাহলে কী লিখলাম, লেট মানে ধরি, উপযুক্ত শ্রেণীবৃত্তি 10 ধরা হলো। তোমাকে কিন্তু বলছে সুইটেবল ক্লাস ইন্টারভেল, তাহলে আমরা কিন্তু সুইটেবল ক্লাস ইন্টারভেল ধরে নিলাম। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা ক্লাস ইন্টারভেল গঠন করে ফেললাম। ক্লাস ইন্টারভেল কত হবে সেটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমি ম্যাথে টেবিলে চলে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি মুছে দিলাম, তোমরা এটা উঠায় নিতে পারো বা আপলোড করার পরে তোমরা এটা নোট করে রাখবো, খাতায় লিখে রাখবো। এবার আমরা টেবিলে চলে যাব দ্রুত। টেবিল ফর ক্যালকুলেশন, তাহলে কী লিখছি স্যার একটু দেখো তোমরা সবাই। টেবিল ফর ক্যালকুলেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং এক্সক্লুসিভ মেথড। ইউজিং এক্সক্লুসিভ মেথড মানে হচ্ছে কোন নিয়মে আমরা ক্লাস ইন্টারভেল গঠন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা করার আগে আমাকে 4টা নিয়ম ফলো করে তারপর আমাকে ক্লাস ইন্টারভেল গঠন করতে হবে। নাম্বার 1 হচ্ছে এই ম্যাথে এলভি কত, এলভি মানে লোয়েস্ট ভ্যালু। এই ম্যাথের এলভি ছিল 16, এই ম্যাথে এসবি ছিল হাইয়েস্ট ভ্যালু ছিল 69। আমরা মেথড ফলো করব হচ্ছে এক্সক্লুসিভ মেথড, আর হচ্ছে ক্লাস ইন্টারভেল আমি স্ট্রাগেস রুলস অনুযায়ী আসছিল 10। যে কোনো ক্লাস ইন্টারভেল গঠন করার পূর্বে তোমাকে এই রাফ বা নোট, এই 4টা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আমাকে ক্লাস ইন্টারভেল গঠন করতে হবে। কেন আমরা এক্সক্লুসিভ মেথড চুজ করলাম তার ব্যাখ্যা আমি এর আগের লেকচারে বলেছিলাম, একটু খেয়াল করো। এক্সক্লুসিভ মেথড হচ্ছে সহজ, যদি তোমাকে কোনো নিয়ম না বলে দেওয়া থাকে ইনক্লুসিভ মেথডে করবে না এক্সক্লুসিভ মেথডে করবে, সেক্ষেত্রে আমরা চয়েস করে নেব এক্সক্লুসিভ মেথড, কারণ এটা হচ্ছে হিসাবে সহজ। তাহলে এই অঙ্কে এলবি ছিল, লোয়েস্ট ভ্যালু ছিল 16 এবং এসবি ছিল 69, মেথড ছিল এক্সক্লুসিভ মেথড, ক্লাস ইন্টারভেল ছিল 10। তাহলে এলবি মানে হচ্ছে নিম্নসীমা। প্রথম ক্লাস ইন্টারভেলে অবশ্যই নিম্নসীমা 16 থাকতে হবে আর ব্যবধান থাকতে হবে 10। তাহলে আমরা একটু ফলো করব কিভাবে করা যায়। আমরা 15 থেকে 25 নিলাম, তাহলে প্রথম ক্লাস ইন্টারভেল শুরু করার আগে এই 16 কিন্তু এটার মধ্যে পড়ছে। যদি এক্সক্লুসিভ করতে চাই, এই শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান। তাহলে আমি এক চান্সে এটার ক্লাস ইন্টারভেল গঠন করে ফেললাম। তোমরা এটা খেয়াল করো। কেন স্যার আপনি 15 থেকে 25 পর্যন্ত শুরু করলেন, কেন 65 থেকে 75 পর্যন্ত শেষ? আমি আবারও বলি, শুরুতে যে ক্লাস ইন্টারভেলটা থাকবে সেটাতে অবশ্যই আমরা দেখব নিম্ন সীমাটা এর মধ্যে পড়ে কিনা। তাহলে 16 এর মধ্যে আছে, তাহলে এই জন্য আমরা শুরু করলাম 16 যেহেতু আছে, রাউন্ড ফিগারটা শুরু করলাম। 15 থেকে 25 ব্যবধান কিন্তু 10। আমার এই শর্ত ঠিক আছে কিনা দেখো। তাহলে ব্যবধান 10, যেহেতু এক্সক্লুসিভ মেথড, প্রথমটার বড় মান, পরেরটার ছোট মান, প্রত্যেকটা সমান। খেয়াল করছো, প্রত্যেকটা সমান, সেক্ষেত্রে এক্সক্লুসিভ মেথড। আবার 69 পর্যন্ত, তার 65 থেকে 75-এর মধ্যে 69 আমাকে এটার মধ্যে থাকে। সো আমি একটা ক্লাস ইন্টারভেল গঠন করে ফেললাম। এইবার আমরা এই অঙ্কটা শুরু করব, টালি দিয়ে ফেলবো। দেখি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু 20, প্রথমটা হচ্ছে 20, আমরা 20 দেখব কোথায় আছে। চলো আমরা টালি দিয়ে ফেলি। 20 হচ্ছে প্রথমটাতে, 22 দ্বিতীয়টাতে, 35 কিন্তু খুব খেয়াল করো, আমার 100% স্টুডেন্টের মধ্যে 70% স্টুডেন্ট ভুল করে 35 কিন্তু দ্বিতীয় সারিতে দেয়। কখনোই কিন্তু দ্বিতীয় সারিতে হবে না, দ্বিতীয় সারিতে অঙ্ক দিলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। আমি আবারও বলি, এখানে 25 থেকে 35, তার মানে হচ্ছে এখানে আছে 34 পর্যন্ত। 35 যদি তুমি এখানে টালি দাও অঙ্কটা ভুল হয়ে যাবে। সো 35 হবে তৃতীয় সারিতে। 42 কোথায় আছে একটু দেখো, আমার সাথে টালি দাও। 37 আছে এখানে। 42 হচ্ছে এখানে। 48, 53, 49,
65, আবারও বলি 65 কিন্তু এখানে হবে না, 65 হবে লাস্ট শ্রেণীতে। তারপর হচ্ছে 39, চারটা দেওয়ার পরে তুমি পঞ্চমটা দিবা এইভাবে। এটা দুইভাবে দেওয়া যায়, এইভাবে অথবা এইভাবে, যে কোনো একভাবে। তাহলে 39 আমরা দিলাম। লাস্ট হচ্ছে পরেরটা হচ্ছে 48, 48 কিন্তু এই সারিতে। আচ্ছা 67, 67 হচ্ছে এই সারিতে। 18 হচ্ছে, এটা খুব সতর্কভাবে করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে 16, 23, 37, 35, 35 এখানে, 49, 63, 65, 55 হচ্ছে এখানে, 45, এখানে 58, 57, 69, 25, 29, 58, 65। তাহলে আমরা টালি, আমার অঙ্ক দেওয়া শেষ, এবং এই নিয়মটা ফলো করবা, যতগুলো টালি দিবা অতগুলো তুমি এখানে ক্রস দিয়ে দিবা। তাহলে এখানে আছে টালি ফ্রিকোয়েন্সি কয়টা আছে, 5টা, 2টা, 7টা, 6টা, 5টা, 5টা। তাহলে আমরা একটা যোগফল দেখব, 7, 14, 20 আর হচ্ছে 30। খুব সুন্দরভাবে, কোনো ভুল নাই, এক চান্সে মিলে গেল। দেখো এই যতগুলি সংখ্যা আছে, নাম্বার অফ আইটেমস, তার মানে এন ছিল আমার 30, আমার টোটাল ফলটা কিন্তু 30 হলো। দেখো এই সারিতে যোগ করলে হয় 5টা, এখানে হয় 2টা, এখানে হয় 7টা, এখানে হয় 6টা, 5টা, 5টা। তাহলে আমাদের যোগ ফলটা কত আছে, 20, 25, 5, 30। এইভাবে কিন্তু আমরা একচলক বিশিষ্ট কোনো সংখ্যা নিবেশন, যেটা পরীক্ষায় অবশ্যই আসে আমাদের, বিশেষ করে এমবিএতেও আসে এবং অনার্স থার্ড ইয়ার শিক্ষার্থীদের জন্য আসে, সেক্ষেত্রে আমরা এইভাবে একটা অঙ্ক করব। খুব সহজ, খুব দ্রুত অঙ্ক করা যায়। তাহলে আমরা আজকের লেকচারে শিখলাম একচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন, ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। পরবর্তী ক্লাসে আমরা হয়তো অনার্স থার্ড ইয়ারে এই চ্যাপ্টারে আরও 3টা ম্যাথ আছে, পরবর্তীতে ক্লাসে থাকবো। তোমাদের সাথে আমি আজকে সার্বিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্টেটের প্রথম চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে যে রুলসগুলি আলোচনা করলাম তোমরা এগুলি মনোযোগ দিয়ে শুনবে, আয়ত্ত করবে। যে কোনো প্রবলেম, যে কোনো কোয়েরি থাকলে তুমি আমার এইটা আপলোড করার পরে কমেন্টসে বলতে পারো। আমার অনলাইনে মেসেঞ্জার আছে, প্রত্যেকটা মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো যে স্যার এটা প্রবলেম হচ্ছে, একটু দেখেন, আমি এটার অবশ্যই উত্তর দিব। ধৈর্য সহকারে আমার ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে। আমাদের অনলাইন ক্লাসে থাকবে সরকারি হরগোমা কলেজের এই যে অনলাইন ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে, আমাদের শিক্ষকবৃন্দ তোমাদের সাথে আছেন। সো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।